বিসমিল্লাহির রহমানির রহিম। 15 দিনে বাংলা ব্যাংক নিয়োগ পরীক্ষার কোর্স শেষ করার বিষয়ে আপনাকে স্বাগতম। আজকে আমরা তৃতীয় দিনে আলোচনা করছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে ধ্বনি, বর্ণ ও বাক্য সংকোচন, সমার্থক শব্দ বা অর্থ, এই সম্পর্কে আজকে আলোচনা করব। তো যারা প্রথম ও দ্বিতীয় দেখেননি তারা প্রথম ও দ্বিতীয় দেখে আসবে। প্রথমে ধ্বনি এবং বর্ণ সম্পর্কে আমার তৈরি করা কিছু টপিকগুলো দেখে নিই, তারপরে এগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। এগুলো আমরা সবে আস্তে আস্তে একটা অক্ষর বাদ দেবো না, সব কটা অক্ষরই আমরা এক এক করে পড়বো ইনশাল্লাহ, যতক্ষণ লাগে রাখুক। তো প্রথমে এসেছে ব্যাকরণ। ব্যাকরণ শব্দে ভাঙ্গিলে আমরা পাই বি, আ, কি, অন। এটা কিন্তু বিভিন্ন ব্যাংক নিয়োগ পরীক্ষা এসেছে। ব্যাকরণ শব্দ সন্ধি বিচ্ছেদ হচ্ছে বি, আ, কি, অন। আচ্ছা, ভাষার মৌলিক অংশ হচ্ছে চারটি। মনে রাখতে হবে ভাষার মৌলিক অংশ হচ্ছে চারটি। প্রথম হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য, অর্থতত্ত্ব। আচ্ছা, যখন মানুষের কণ্ঠ মিশ্রিত হয় তখন তাকে ধ্বনি বলা হয়। যখন তাকে মানুষের কণ্ঠ মিশ্রিত শব্দ কি বলে? ধ্বনি বলে। ধ্বনি যখন অর্থবোধক হয় তখন শব্দ হয়। মানুষের কণ্ঠ মিশ্রিত শব্দকে ধ্বনি বলা হয়। আর ধ্বনি যখন অর্থবোধক হলে তখন আরে কি? শব্দ হয়। শব্দ যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে কি বলে? বাক্য বলে। এখন আসি অর্থতত্ত্ব। এগুলো গেল। তাহলে ভাষার মৌলিক অংশ হচ্ছে কয়টি? চারটি: ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। ব্যাকরণের মৌলিক আলোচ্য বিষয় হচ্ছে চারটি। এই যে চারটির সাথে খালি তথ্যটা লাগা দিলেই হচ্ছে, সেটা হচ্ছে ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব, বাক্য তত্ত্ব, অর্থ তত্ত্ব। এই যে ধ্বনি তত্ত্ব আছে, এই ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্বের আরেকটা নাম হচ্ছে রূপ তত্ত্ব, বাক্য তত্ত্বের আরেকটা নাম হচ্ছে পদক্রম, আর হচ্ছে কি? অর্থ তত্ত্ব। এখন এই ধ্বনি তত্ত্বের মধ্যে কি আলোচনা করা হয়? ব্যাকরণের যে সকল টপিক ধ্বনি বা বর্ণ নিয়ে আলোচনা করে তাকে ধ্বনি তত্ত্ব বলে। আবার বলি, ব্যাকরণের যে সকল টপিক ধ্বনি বা বর্ণ নিয়ে আলোচনা করে সেগুলো হচ্ছে ধ্বনি তত্ত্বের মধ্যে পড়ে। যেমন বর্ণের উচ্চারণ, তার মানে বর্ণ নিয়ে আলোচনা করে। নত্য সত্যবিধান, বর্ণ নিয়ে আলোচনা করে, তার মানে ধ্বনি তত্ত্ব। সন্ধিও হচ্ছে কি? বর্ণ বা ধ্বনি নিয়ে আলোচনা করে, ধ্বনির মিলন, তাহলে হচ্ছে কি? ধ্বনি তত্ত্ব। সন্ধি একটা কি? ধ্বনি তত্ত্ব। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার আসে সন্ধি ব্যাকরণে কোন তথ্যে আলোচনা করা হয় বা কোন মৌলিক আলোচ্য বিষয়? ব্যাকরণের কোন আলোচ্য বিষয়? সন্ধি ব্যাকরণে কোন আলোচ্য বিষয়? ধ্বনি তত্ত্বে আলোচ্য বিষয়। কোন তথ্যে আলোচ্য বিষয়? নত্য বিশ্রাম তত্ত্ববিধান ব্যাকরণে কোন তথ্যে আলোচ্য বিষয়? ধ্বনি তথ্যে আলোচ্য বিষয়। তারপর শব্দ তথ্য বা রূপ তত্ত্ব। শব্দের আগে পরে গঠনে কাজ করে, শব্দের আগে বসে, পরে বসে এবং শব্দ গঠনে কাজ করে, সেটা হচ্ছে শব্দ তত্ত্ব। আবার বলি, শব্দের আগে বসে, পরে বসে এবং গঠনে কাজ করে, সেটা হচ্ছে কি? শব্দ বসন। যেমন উপসর্গ শব্দের আগে বসে, বচন শব্দ বসে, সমাস শব্দ নিয়ে কাজ করে, শব্দের আগে বা পরে বা গঠনে, সমাস শব্দ গঠনে কাজ করে, প্রত্যয় শব্দ গঠনে কাজ করে, তারপরে পদ শব্দ গঠনে কাজ করে, ক্রিয়ার কাল শব্দ গঠনে কাজ করে। শব্দের আগে পরে এবং গঠন নিয়ে কাজ করতে গেলে সেটা হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। আচ্ছা, এখন বাক্যতত্ত্ব বা পদক্রম, এই বাক্যতত্ত্বের গঠন নিয়ে কাজ করে, যেটা হচ্ছে বাক্যের গঠন নিয়ে কাজ করে, তাকে বলা হয় বাক্যতত্ত্ব। যেমন উক্তি বলতে আমরা বুঝি ন্যারেশন। উক্তি বলতে ন্যারেশন না। এই ন্যারেশন কি করে? পুরো একটা বাক্যকে না কাজ করে, না কোনো একটা ছোট একটা শব্দ নিয়ে কাজ করে না। ন্যারেশন বা উক্তি হচ্ছে পুরো একটা বাক্য পেলে কাজ করে, যেটা পুরো বাক্য পেলে কাজ করে, সেটা হচ্ছে বাক্যতত্ত্ব। বাচ্য হচ্ছে ভয়েস। আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করি তখন কি একটা শব্দ নিয়ে কাজ করি? না, অবশ্যই পুরো একটা জিনিস নিয়ে কাজ করি। তার মানে এই বাচ্যটা কি হয়? বাক্যতত্ত্ব পুরোটাই নিয়ে কাজ করে। জ্যোতিচিহ্নকে একটা শব্দের পরে বসে একটা দাড়ি জুল দেয়, ওই পুরো বাক্যকে নির্দেশ করে ওই দাড়ি বা জ্যোতি বা ছেদ চিহ্ন। তার মানে এই বাক্যতত্ত্ব হচ্ছে, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে জ্যোতি বা ছেদ চিহ্ন, কারক। এটাও পুরো একটা বাক্যলে কাজ করে, তাই জন্য বাক্যতত্ত্ব আলোচ্য বিষয়। এখন
অর্থতত্ত্ব, যে টপিক শব্দের অর্থ নিয়ে কাজ করে তাকে অর্থতত্ত্ব বলে। যেমন বিপরীতার্থক শব্দ, ভিন্নার্থক শব্দ, সমার্থক শব্দ, বাগধারা, এগুলো অর্থ নিয়ে কাজ করে। ব্যাকরণের যে টপিকগুলো অর্থ নিয়ে কাজ করে তাকে অর্থতত্ত্ব বলে। তাহলে ধ্বনিতত্ত্বের মধ্যে আসছে কি, যে সকল টপিক ধ্বনি বা বর্ণ নিয়ে কাজ করে সেগুলো ধ্বনিতত্ত্ব। শব্দতত্ত্ব, শব্দের আগে পরে গঠন নিয়ে কাজ করে, যে শব্দের আগে বসে পরে এবং গঠন নিয়ে কাজ করে তাকে শব্দতত্ত্ব বলে। বাক্যতত্ত্ব হচ্ছে বাক্যের গঠন নিয়ে কাজ করে, সেগুলো হচ্ছে বাক্যতত্ত্ব। যেমন উক্তি, ভয়েস, জ্যোতিষের চিহ্ন। আর অর্থতত্ত্ব, যে সকল টপিক ব্যাকরণের যে সকল টপিক অর্থ নিয়ে কাজ করে, যেমন বিপরীতার্থক শব্দ, ভিন্নার্থক শব্দ, সমার্থক শব্দ, বাগধারা ইত্যাদি। আচ্ছা, ব্যাকরণের মৌলিক আলোচ্য বিষয় হচ্ছে 4টি। ব্যাকরণের মৌলিক আলোচ্য বিষয় হচ্ছে 4টি। যদি বলা হয় ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয় কয়টি? 6টি। এই 4টি যোগ অভিধান যোগ নান্দনিক শব্দতত্ত্ব, নান্দনিক তথ্য হলে অভিধানিক তথ্য এবং নান্দনিক তথ্য হলে এই মোট হচ্ছে 6টা। সার্বিক আলোচনা করা হয় 6টা নিয়ে। আর প্রধানত মৌলিক আলোচ্য বিষয় হচ্ছে 4টি। ব্যাকরণের মৌলিক আলোচ্য বিষয় 4টি, কিন্তু সার্বিক আলোচ্য বিষয় 6টি। ধ্বনি, এখন আমরা আসি ধ্বনি এবং বর্ণলে আসি। মৌলিক ধ্বনি, যে সকল ধ্বনি ভাঙ্গা যায় না সেগুলোকে মৌলিক ধ্বনি। আবার 2 প্রকার ধ্বনি হচ্ছে 2 প্রকার, একটা মৌলিক ধ্বনি আর একটা যৌগিক ধ্বনি। এই মৌলিক ধ্বনি আবার 2 প্রকার, এক হচ্ছে যা ভাঙ্গা যায় না, 2 হচ্ছে ভাঙলে একটি শব্দ পাওয়া যায় তাকে মৌলিক ধ্বনি বলে। এক হচ্ছে ভাঙ্গা যায় না, এমন শব্দ হচ্ছে অ। এই অ জীবনও কিন্তু আমরা ভাঙবে পারবো না। যদি আবার একটা হচ্ছে কি, আর যে ভাঙলে একটি ধ্বনি পাওয়া যায়, যেমন ধরো এই ক যদি আমরা পাই ক যোগ অ, কর নিচে একটা কি লিখবি? হর্স দেবে, কারণ কর মধ্যে একটা কি আছে? আমার অ লুকে আছে। আমরা কিন্তু এই কর উচ্চারণ একলা একলা করতে পারবো না। ক ক ক উচ্চারণ করা যাবে কি ক, মানে সাথে অ একটা আছে, অ কণ্ঠ, এরকম। বা কর উচ্চারণ কিন্তু আমরা একলা একলা ভিন্ন করে উচ্চারণ পারি না। তার মানে কক ভাঙলে আমরা একটা ধ্বনি পাই, তাই লয়? এটা হচ্ছে 2 নম্বর। এই অ কিন্তু ভাঙা যায় না, এটা কিন্তু ধ্বনি লয় বা শব্দ লয়। সাথে এসেছে কি ক। আচ্ছা, যৌগিক ভাঙলে একাধিক ধ্বনি পাওয়া যায়, যেমন এ ও প্লাস হর্ষই তে হয় কি ওই, ও প্লাস হর্ষু তে হয় কি ওই। তার মানে যৌগিক ধ্বনি ভাঙলে একাধিক ধ্বনি পাওয়া যায়। যৌগিক ধ্বনি বাংলা বর্ণমালায় মাত্র 2টি আছে। বাংলা বর্ণমালায় মাত্র আছে কয়টি? 2টি। একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে কি ও, যেটা এখানে দেওয়া আছে। যৌগিক ধ্বনি বাংলা বর্ণমালায় 2টি আছে, ওই আর ও আর ও। যৌগিক ধ্বনি বাংলা ভাষায় আছে 25টি, যেমন নাও, এর মধ্যে ভাঙিলে পায় নাও, ভাঙিলে পায় আও, নে ভাঙিলে পায় এই, নি ভাঙিলে পায় ই ই, এরকম বাংলা ভাষা আছে 25টি। যৌগিক ধ্বনি বাংলা ভাষা আছে 25টি, কিন্তু বাংলা বর্ণমালায় আছে 2টি। যৌগিক ধ্বনির আর একটা নাম হচ্ছে যৌগিক ধ্বনি, যৌগিক স্বর, দ্বিস্বর, যুগ্ম স্বর, সন্ধিস্বর, সন্ধ্যাক্ষর, এগুলো হচ্ছে যৌগিক ধ্বনির বিভিন্ন নাম। আচ্ছা, এখন আসি মৌলিক ধ্বনি। ভাঙ্গা যায় না স্বরসন্ধি, স্বরধ্বনি কি করা যায় না? ভাঙ্গা যায় না। ভাঙ্গা যায় না সেটা হচ্ছে স্বরধ্বনি, যেমন আ, স্বরে আ, স্বরে ও, স্বরে আ, এগুলো হচ্ছে স্বরধ্বনি। আর ভাঙলে একটি ধ্বনি পাওয়া যায় হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, উচ্চারণের ভিত্তিতে স্বরধ্বনি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে হ্রস্বস্বর আর একটা হচ্ছে দীর্ঘস্বর। হ্রস্বস্বর আবার 4টি, আ ই হস্যি রি। আর দীর্ঘস্বর হচ্ছে আ ই ওই এ, ওই ও ও, হ্যাঁ, আ যোগ করলে স্বরে আ হয়, এরকম। অর্ধস্বর আবার 4টি, হস্যি এ ও, টেনে পড়া যায় না, যেমন বই, দেয়, বউ, এগুলো অর্ধস্বরগুলো টেনে পড়া যায় না। বই কখনো আমরা টেনে পড়তে পারবো না, তাই জন্য এটা অর্ধস্বর। দীর্ঘস্বর অনেক সুন্দর করে পারবো। আর এগুলো হর্ষস্বর বলতে এই 4টা আমরা পড়েই পারবো না, মানে টানিয়ে পড়ে পারবো অনেকক্ষণ ধরে, যেমন কা, খা, হা, তল, এগুলোর পড়ে পারবো। দীর্ঘস্বর অনেক স্বর আছে, এটা হ্রস্বস্বর, মানে এগুলো স্বরই নাই, এগুলো কোনদিন আমরা অল্প করে পড়ে পারবো না। আর অর্ধস্বর বলতে একটু পড়ে পারবো, যেমন বই, টেনে পড়া যায় না, বই, দেয়, বউ, বই, শেষ, কোনো আর টানা যাচ্ছে না। আচ্ছা,
মাত্রা ভিত্তিতে বর্ণ 3 প্রকার হচ্ছে, মাত্রা ভিত্তিতে বর্ণ হচ্ছে 3 প্রকার: পূর্ণমাত্রা বর্ণ, অর্ধমাত্রা বর্ণ আর শূন্যমাত্রা বর্ণ। পূর্ণমাত্রা স্বরধ্বনি আছে 6টি, একটি পূর্ণমাত্রা বর্ণ স্বরধ্বনি আছে 6টি, অর্ধমাত্রা আছে 1টি আর শূন্যমাত্রা আছে 4টি। ব্যঞ্জনধ্বনি পূর্ণমাত্রা হচ্ছে 26টি, অর্ধমাত্রা হচ্ছে 60টি আর পূর্ণমাত্রা হচ্ছে শূন্যমাত্রা হচ্ছে 6টি। মোট হচ্ছে পূর্ণমাত্রা হচ্ছে ব্যঞ্জনধ্বনি আর স্বরধ্বনি মিলে 32টি, 8টি এবং 10টি। আচ্ছা, ধ্বনির ভিত্তিতে বর্ণ 2 প্রকার, একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ। 11টি হচ্ছে স্বরবর্ণ, মৌলিক স্বরবর্ণ হচ্ছে 60টি আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টি, মৌলিক ব্যঞ্জনবর্ণ হচ্ছে 30টি। বাংলা বর্ণমালা একটি, বাংলা বর্ণমালা কয়টি? একটি। মোট বর্ণ আছে কয়টি? 50টি। মোট ধ্বনি আছে কয়টি? 60টি, 37টি। 7 আর 30 যোগ করলে হচ্ছে 37টি। অসংযুক্ত বর্ণ আছে 50টি, কার বর্ণ আছে 10টি। তা আ এর কোনো কার চিহ্ন নেই, আকে নীলিন বর্ণ বলা হয়। যেহেতু আ এর কোনো কার চিহ্ন নেই, এই কারণে আকে নীলিন বর্ণ বলা হয়। ফলা আছে 6টি: ম, স, ব, ল, র, ন। ফলা আছে কয়টি? 6টি: ম, স, ব, র, ল, ন। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ হচ্ছে 3 প্রকার। এটা হচ্ছে ব ফলা, একটা হচ্ছে ফলা, রেপ আর বর্ণ সংক্ষেপ, মানে দীর্ঘ এই সংক্ষেপ বর্ণকে কি করেছে? সংক্ষিপ্ত করেছে। হ্যাঁ, আচ্ছা। তারপরে ঘোষ ধ্বনি আসি অঘোষ ধ্বনি: অল্পপ্রাণ, মহাপ্রাণ, অল্পপ্রাণ, মহাপ্রাণ আর নাসিক্য। ক থেকে ম পর্যন্ত মোট 25টি বর্ণকে বর্গীয় ধ্বনি বলা হয়, বর্গীয় বর্ণ বলা হয়। তাহলে বাংলা ভাষায় মোট বর্গীয় বর্ণ হচ্ছে 25টি আর স্পর্শ বর্ণ হচ্ছে 20টি আর স্পষ্ট বর্ণ হচ্ছে 20টি। এই ক থেকে ও পর্যন্ত এগুলো বলা হয় কণ্ঠধ্বনি। চ থেকে ইয় পর্যন্ত তালব্য, আর ট থেকে মধ্যাহ্ন হচ্ছে মধ্যাহ্নধ্বনি, ত থেকে দন্তান্ন পর্যন্ত দন্তধ্বনি, প থেকে ম পর্যন্ত ওষ্ঠধ্বনি। ওষ্ঠধ্বনি মানে ঠোঁট দিয়ে যেটা প্রকাশ করা হয়। তাহলে ক থেকে কণ্ঠ, চ থেকে তালব্য, ট থেকে দন্তান্নর মধ্যে মধ্যাহ্ন, ত থেকে দন্তান্ন পর্যন্ত দন্ত, প থেকে ম পর্যন্ত ওষ্ঠবর্ণ বলা হয়। এখন ব্যঞ্জন বর্গীয় ধ্বনির প্রথম এবং দ্বিতীয় লাইনকে, প্রথম এবং দ্বিতীয় লাইনকে অঘোষ বলা হয়। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম লাইনকে ঘোষ বলা হয়। মানে প্রথম, দ্বিতীয় অঘোষ ধ্বনি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম হচ্ছে ঘোষ ধ্বনি। প্রথমটা হচ্ছে অল্পপ্রাণ, মহাপ্রাণ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, নাসিক্য। মানে 1, 3 হচ্ছে অল্পপ্রাণ, 2, 4 হচ্ছে মহাপ্রাণ আর 5 নম্বরটা হচ্ছে নাসিক্য। তাহলে ক বর্গীয় ধ্বনি হচ্ছে অঘোষ বর্ণের অল্পপ্রাণ অঘোষ ধ্বনি ক বর্গীয়, মানে অল্পপ্রাণ অঘোষ ধ্বনি হচ্ছে ক। খ হচ্ছে অঘোষ মহাপ্রাণ অঘোষ ধ্বনি খ। এরকম করে ছ হচ্ছে মহাপ্রাণ অঘোষ ধ্বনি, এরকম করে পড়া লাগবে। নাসিক্য বর্ণ 60টি, 5টা, এই 5টা সাথে হচ্ছে অনুস্বার চন্দ্রবিন্দু। নাসিক্য ধ্বনি হচ্ছে 3টি। নাসিক্য বর্ণ 5টা হলেও নাসিক্য ধ্বনি হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে উ, ইয়, অনুস্বার, ন, ন আর হচ্ছে মো, এখানে হচ্ছে নাসিক্য। ঘোষ বর্ণ হচ্ছে 20টি, অঘোষ হচ্ছে 29টি। ঘোষ হচ্ছে 20টি বর্ণ আছে আর অঘোষ আছে 29টি। উম্ম বর্ণ আছে 4টি, উম্ম ধ্বনি আছে 3টি, শীষ বর্ণ আছে 3টি, শীষ ধ্বনি আছে 2টি। পরস্পরী বর্ণ আছে 3টি। র হচ্ছে কম্পনজাত জনিত ধ্বনি, র হচ্ছে কম্পনজাত জনিত ধ্বনি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা র হচ্ছে কম্পনজাত জনিত, খুবই গুরুত্বপূর্ণ। ডায়মন্ড, ডায়মন্ড হচ্ছে তাম্রা জনিত ধ্বনি, ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি। আচ্ছা, এখন আসি গুরুত্বপূর্ণ হচ্ছে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি, মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টি। আচ্ছা, মৌলিক স্বরধ্বনি 60টি হচ্ছে কি কি? এ, হর্ষই, এ, সরিয়া, অ, ও, হর্ষৌ, এ হচ্ছে 60টি। এর মধ্যে মৌলিক স্বর বলতে এই এটা এর মধ্যে নেই, বাদ বাকিগুলো স্বরধ্বনির মধ্যে আছে। এই জন্য মৌলিক স্বরধ্বনি হচ্ছে 6টি। এখন আমরা জানি সম্মুখ ধ্বনি হচ্ছে, সম্মুখ ধ্বনি মাত্র 3টে। এ, হর্ষই, এ আর এ, এটা হচ্ছে সম্মুখ ধ্বনি। হর্ষই, এ, হচ্ছে সম্মুখ ধ্বনি। আর হচ্ছে কেন্দ্রীয় ধ্বনি হচ্ছে আ, একটাই হচ্ছে কেন্দ্রীয় ধ্বনি, সেটা হচ্ছে কি? আ। পশ্চাৎ ধ্বনি হচ্ছে হর্ষৌ ও আ, এটা হচ্ছে পশ্চাৎ ধ্বনি। হর্ষৌ ও আর আ হচ্ছে পশ্চাৎ ধ্বনি। এর মধ্যে হর্ষই হচ্ছে
সংবৃত, সম্মুখ, সমৃত, উচ্চ, সংবৃত ধ্বনি, উচ্চ সংবৃত, সংবৃত হর্ষে হচ্ছে সংবৃত ধ্বনি, তারপরে উচ্চ ধ্বনি, আবার হর্ষ হচ্ছে সংবৃত ধ্বনি এবং উচ্চ ধ্বনি, সংবৃত পশ্চাৎধ্বনি। হর্ষ হচ্ছে সংবৃত পশ্চাৎধ্বনি, হর্ষ হচ্ছে উচ্চ পশ্চাৎধ্বনি। আবার অর্ধ সংবৃত সম্মুখ, অর্ধ সংবৃত ধ্বনি হচ্ছে এ, সম্মুখ উচ্চ মধ্য ধ্বনি হচ্ছে এ, আ, এ। আ হচ্ছে অর্ধবিবৃত ধ্বনি, আ হচ্ছে নিম্ন মধ্য ধ্বনি। আর স্বরে আ হচ্ছে বিবৃত ধ্বনি, স্বরে আ হচ্ছে নিম্ন কেন্দ্রীয় নিম্ন ধ্বনি। আ হচ্ছে অর্ধবিবৃত পশ্চাৎধ্বনি, আ হচ্ছে নিম্ন মধ্য পশ্চাৎধ্বনি, ও হচ্ছে অর্ধ সংবৃত পশ্চাৎধ্বনি, ও হচ্ছে উচ্চ মধ্য পশ্চাৎধ্বনি। হর্ষ হচ্ছে সংবৃত পশ্চাৎধ্বনি, হর্ষ হচ্ছে উচ্চ পশ্চাৎধ্বনি। আচ্ছা, এখন আমরা যাবো হচ্ছে প্রথম থেকে একদম একদম প্রথম থেকে পড়ে আসবো বাংলা দিবেন একসাথে ধ্বনি বর্ণ শেষ। আচ্ছা, হালকা করে আলোচনা করেছি, এখন আসে বইয়ের পড়া। একদম এর থেকে শুরু করবো, শেষ পর্যন্ত শেষ করে দেবো একদম। আচ্ছা, এখন হলো 1833 সালে কলকাতা স্কুল বুক সোসাইটি হতে বর্ণাকাঙ্ক্ষিত রাজা রামমোহন রায় রচিত গৌড়ী ব্যাকরণ বাংলা ভাষায় প্রথম রচিত ব্যাকরণ, গুরুত্বপূর্ণ ব্যাকরণ ও ভাষার ইতিহাস গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যাকরণ কুমুদিনী, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার ইতিবৃত্ত, ডক্টর মোহাম্মদ এনামুল হক ব্যাকরণ মঞ্জুরি, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় দ্য অরেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ODBL, বাংলা ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, এটা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা। ডক্টর সুকুমার সেনের হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত, ডক্টর সুকুমার সেন বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা ভাষার ব্যাকরণ, ডক্টর আব্দুল হাই ধ্বনি বিজ্ঞান ও বাংলা তথ্য বিজ্ঞান। বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন? বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ ছিলেন হচ্ছে ম্যানুয়েল ডি সুম্পাসাউ, এটা হচ্ছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ। বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ কে রচনা করেন? বাংলা ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? হচ্ছে সুনীতি কুমার গঙ্গোপাধ্যায়, ডক্টর সুনীতি কুমার গঙ্গোপাধ্যায়। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? এটা হচ্ছে রাজা রামমোহন রায়। বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন ডানকান ফোরবস। উনি কে ছিলেন? বৈকারণিক। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটি: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, পদক্রম, অর্থতত্ত্ব। এছাড়াও অভিধান তত্ত্ব ও নন্দন তত্ত্ব বাংলা ব্যাকরণের বিষয়। তাহলে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, মৌলিক ব্যাকরণ বিষয় চারটি, সার্বিক আলোচ্য বিষয় এর মধ্যে আছে ধ্বনিতত্ত্ব আর নন্দনতত্ত্ব, মোট হচ্ছে 6টি। আচ্ছা, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্বের মধ্যে যেগুলো ধ্বনি বা বর্ণ নিয়ে আলোচনা করে সেগুলো হচ্ছে ধ্বনিতত্ত্বের বিষয়, যেমন ধ্বনি, বর্ণ, বর্ণমালা, উচ্চারণ, উচ্চারণের স্থান, অক্ষর, সন্ধি, ধ্বনির পরিবর্তন, অর্থবিধান, শর্তবিধান, বাংলা বানানের নিয়ম, এগুলো হচ্ছে কি ধ্বনির বা বর্ণ নিয়ে আলোচনা করে। শব্দের মধ্যে আগে পরে শব্দের গঠন নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে শব্দতত্ত্ব, যেমন শব্দ, উপসর্গ, অনুসর্গ, তারপরে হচ্ছে শব্দতত্ত্ব, প্রকৃতি, প্রত্যয়, সমাস, পুরুষ, পদপ্রকরণ, লিঙ্গ, বচন, এগুলো শব্দের আগে পরে এবং শব্দ গঠনে কাজ করে। বাক্যকরণে যে সকল বিষয়ে কাজ করে সেটা হচ্ছে বাক্যের আলোচনা, বাক্যের গঠন, বাক্যের উপাদান, বাক্য প্রকরণ, ছেদ চিহ্ন, বাক্য সংযোজন, প্রদাত, উক্তি, বাচ্য, কারক, বিভক্তি। অর্থ বাক্যের অর্থ নিয়ে যে সকল আলোচনা করা হয় তাকে হচ্ছে অর্থতত্ত্ব বলে, যেমন শব্দের অর্থবিচার, বাক্যের অর্থবিচার, বিপরীতার্থক, বাক দ্বারা শব্দার্থক। শব্দের রূপ পরিবর্তনে আলোচ্য বিষয় হচ্ছে রূপ তথ্যের মধ্যে পড়ে। সন্ধি ব্যাকরণে কোন অংশ আলোচনা করা হয়? এটা বারবারই আসে। ধ্বনি হচ্ছে ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয় এখানে 6টি, যদিগুলো নেই। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? মৌলিক আলোচ্য বিষয় হচ্ছে 4টি আসলো, কিন্তু সার্বিক আলোচ্য বিষয় 6টি। বাকযন্ত্র বিষয়ক তথ্য, ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে বাকযন্ত্র বলে। বাকযন্ত্রের উপাদান এটা হচ্ছে ফুসফুস, স্বরযন্ত্র, জিভ, আলজিভ, তালু, মূর্ধা, দন্তমূল ও দন্ত এবং ওষ্ঠ। ধ্বনি সৃষ্টি হয় মূলত ফুসফুস থেকে শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি সৃষ্টি হয়। এটা গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন সালে কোশ্চেন এসেছিল। ধ্বনি সৃষ্টি হয় মূলত ফুসফুস থেকে শ্বাস ত্যাগের মাধ্যমে। ধ্বনি সৃষ্টির ক্ষেত্রে বাকযন্ত্রের সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যক্ষ হচ্ছে জিভ। জিভের মাধ্যমে ধ্বনি সৃষ্টি হয়। নাসিক্য ধ্বনি সৃষ্টিতে সক্রিয় ভূমিকা পালন করে আলজিভা। বাকযন্ত্রের সবচেয়ে বাইরের অংশ হচ্ছে ওষ্ঠ। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। বাকযন্ত্র নিঃসৃত আওয়াজের ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলা হয়। বাংলা ভাষায় মোট ধ্বনি হচ্ছে, মৌলিক ধ্বনি হচ্ছে 37টি, 30 এবং 60টি, মোট হচ্ছে 37টি।
ধ্বনিকে উচ্চারণযোগ্যতা নির্ভরশীলতার ভিত্তিতে দুই ধরনের বিভক্ত করা, এগুলো হচ্ছে স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি হচ্ছে 60টি, স্বরধ্বনি হচ্ছে 60টি, আর ব্যঞ্জনধ্বনি আছে হচ্ছে 30টি। আচ্ছা, ধ্বনি নির্দেশক প্রতীককে বর্ণ বলে। ধ্বনি নির্দেশক প্রতীককে বর্ণ করে বর্ণমালার ধ্বনির বিভাজন অনুযায়ী বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা স্বরধ্বনি আছে ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি আছে 11টি আর ব্যঞ্জনধ্বনি আছে 39টি। কারবর্ণ আছে মোট হচ্ছে 10টি। এর মধ্যে অর এর কোনো কারবর্ণ নেই, কারণ অকে নীল বর্ণ বলা হয়। যেহেতু অ এর কোনো কারবর্ণ নাই, ওই কারণে অকে নীল বলা হয়। অনুবর্ণ আচ্ছা, স্বরবর্ণের বিকল্প রূপ হিসেবে অনুবর্ণ কাজ করে। অনুবর্ণ হচ্ছে 3টি, একটা হচ্ছে ফলা, রেপ আর বর্ণ সংক্ষেপ। ফলা হচ্ছে এই যে ন ফলা, ব ফলা, মু ফলা, জ ফলা, র ফলা, ল ফলা। রেপ হচ্ছে কি উপরে যে রেপ, এরকম রেপ চিহ্ন। আচ্ছা, বর্ণ সংক্ষেপ হচ্ছে কি এই যে বর্ণ সংক্ষেপ দিলে সংক্ষেপ করে লেখা হয়, জিঙ্গা হয়, দিন্ত শয়ে হয়, ইঙ্গা করে লেখা হয় না, এটা হচ্ছে বর্ণ সংক্ষেপ বলা হয়। সংজ্ঞাবর্ণ বাংলা ভাষার সংজ্ঞা নির্দেশনের জন্য 10টি সংজ্ঞাবর্ণ রয়েছে, যথা 1 থেকে 0 পর্যন্ত। সহ্যবর্ণ আচ্ছা, একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি হয়। যুক্ত বর্ণ দুই রকমের, স্বচ্ছযুক্ত বর্ণ এবং অস্বচ্ছ। যেগুলো স্পষ্ট বোঝা যায় সেগুলো হচ্ছে ষষ্ঠযুক্ত বর্ণ, যেগুলো স্পষ্ট বোঝা যায় সেগুলো অস্বচ্ছযুক্ত বর্ণ। দ্বিতীয় খ কোন দিয়ে তৈরি হয়েছে? ক যোগ পেটকার মধ্যে স। দ্বিতীয় খ হয়েছে ক যোগ এটা হচ্ছে ক। আচ্ছা, ব্রহ্মপুত্রের ব্রহ্ম যুক্ত মানে কোন উচ্চারণ হয়েছে? হ যোগ ম। আচ্ছা, তারপর হচ্ছে স্বরবর্ণ উচ্চারণ, এটা শিখেছি, আগে শিখেছি, উপরে শিখে যাচ্ছি। মৌলিক স্বরধ্বনি, উচ্চ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি, এগুলো উপরে শিখেছি, আর শেখার দরকার নাই। স্বরধ্বনির গঠন বিভাগ, এটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর হচ্ছে যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি উপরে বুঝেছি, অর্ধ স্বরধ্বনি উপরে বুঝে যাচ্ছি। স্বর এগুলো বুঝেছি, দীর্ঘ স্বর বুঝেছি। বাংলা বাংলার স্বরবর্ণ কয়টি? বাংলা ভাষার স্বরবর্ণ হচ্ছে 11টি। নিজের কোনটি মৌলিক স্বরধ্বনি? নিজের কোনটি মৌলিক স্বরধ্বনি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে দুটি শব্দ এ আর ওই আছে। কোন দুটি শব্দের স্বরের মিলনে সৃষ্টি হয়েছে? এর মধ্যে এ এ নাই, এ কোনো শব্দই নাই। এ আর আ হবি, এ নাই এর মধ্যে ক্রস, তার মানে ঘ নম্বর হবি। ওই কোন স্বরধ্বনি? ওই হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এ ওই আর ও এটা হচ্ছে মৌলিক যৌগিক স্বরধ্বনি। বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় স্বরবর্ণ হচ্ছে 11টি। বাংলা ভাষার মৌলিক স্বরবর্ণ স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিভাগ, ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিভাগ ভিত্তিক আলোচনা। কণ্ঠধ্বনি বুঝেছি, কণ্ঠনালী, ব্যঞ্জন দালব্য এগুলো ফাইন করে উপরে বুঝে যাচ্ছি। স্পষ্ট ব্যঞ্জন এগুলো বুঝে যাচ্ছি। কণ্ঠ ক খ গ ঘ ঙ এগুলো পড়েছি। নাসিক উম্ম এটা পড়েছি। কম্পনজনিত, তালনজনিত, পরশ্রী ব্যঞ্জন পড়েছি। ঘোষধ্বনি পড়েছি, অঘোষধ্বনি পড়েছি। অল্পপ্রাণ, মহাপ্রাণ, শেষ। বাংলা বর্ণমালা, কারণ এগুলো আগে বুঝে আগে গ্রামের অংশ, এগুলো বুঝে দিচ্ছি, না বুঝে আসলে ওটি বুঝে আসবেন। আচ্ছা, বাংলা বর্ণমালা অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা কত? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা আছে, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা আছে, যেগুলো অর্ধেক আছে বাবা। বাংলা বর্ণের অর্ধমাত্রা আছে, স্বরবর্ণে আছে 1টি, ব্যঞ্জন বর্ণের আছে 60টি, মোট হচ্ছে 8টি। আচ্ছা, বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কত? 10টি। 4 আর 6টি সমান সমান 10টি। বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাবিহীন সনে বাংলা ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন আছে কয়টি? 6টি। কোন দুটি? অঘোষধ্বনি। আচ্ছা, অঘোষধ্বনি হচ্ছে প্রথম কার দুটি, ঘোষধ্বনি হচ্ছে শেষের 3টে। প্রথম কার দুটি হচ্ছে অঘোষধ্বনি, তাহলে ক খ প ফ ব ভ ত থ এগুলো হচ্ছে, তাহলে প ফ হচ্ছে ঘোষধ্বনি। হ এর সঙ্গে রিক আর যুক্ত হলে কোন ধ্বনিটি মহাপ্রাণ হয়? এটা হচ্ছে র। বিসর্গ কোন বর্ণের রূপান্তর? এটা হচ্ছে হ। বর্ণের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? মহাপ্রাণ আছে দ্বিতীয় আর চতুর্থ। প্রথম আর দ্বিতীয় হচ্ছে অল্পপ্রাণ, আর পঞ্চম নম্বরটা হচ্ছে নাসিক্য, তাহলে দ্বিতীয় আর চতুর্থ। মানবদেহের যে প্রত্যঙ্গ ঘোষণা নির্ধারণের ঘোষতা নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে তা হচ্ছে স্বরতন্ত্রী। কোনটি? ঘোষ মহাপ্রাণ ধ্বনি। ঘোষ হ লিখবি এবং মহাপ্রাণ হ লিখবি। ঘোষ মহাপ্রাণ হচ্ছে 3 নম্বর ধ্বনি, ঘোষ মহাপ্রাণ হচ্ছে 4 নম্বর। এটা হচ্ছে চ 4 নম্বর লয় কাটা, ঝ ড 4 নম্বর লয় কাটা, থ 4 নম্বর লয় কাটা, তাহলে ঝ ফর বাংলাদেশ, ঝ ফর বি ফর বাংলাদেশ। আচ্ছা, নিচে কোনটি পরাশ্রী বর্ণ? পরাশ্রী বর্ণ দেখতে চোখ দিয়ে দেখা যাচ্ছে ক বর্গ ধ্বনি সময়ের উচ্চারণ ছাপ হচ্ছে জিহ্বামূল। ব্যঞ্জনা শব্দের ন ধ্বনি স্বাভাবিক উচ্চারণ স্থান পাল্টে হচ্ছে প্রতিবেষ্টিত হয়েছে। নিচে কোনটি মহাপ্রাণ ধ্বনি? মহাপ্রাণ ধ্বনি
নিচের মহাপ্রাণ ধ্বনি কোনটি? মহাপ্রাণ একটা আছে 3 নম্বর, আর একটা আছে হচ্ছে মহাপ্রাণ 2 নম্বর, আর একটা আছে হচ্ছে 4 নম্বর। 2 4 এখানে ত প্রথম হচ্ছে না, ত ড ত থ দ ঢ ড দ এটা হচ্ছে না, 3 নম্বর আছে, কারণ 2 আর 4 হবি। ত থ এটা ত থ দ 3 নম্বর হচ্ছে না, তাহলে গ নম্বর। বাংলা ব্যঞ্জনের মধ্যে স স স স স হ হ এই 4টি উপবর্ণকে উপবর্ণের অর্থ হচ্ছে শ্বাস। আচ্ছা, মাত্রা। বাংলায় বর্ণের মাত্রাভিত্তিক শ্রেণীবিভাগ। মাত্রা হচ্ছে বাংলা বর্ণমালা, মাত্রা হচ্ছে সোজা দাগ, মাত্রা বা মাত্রা যুক্ত বর্ণ। বাংলা ভাষায় মাত্রাযুক্ত বর্ণের সংখ্যা হচ্ছে 40টি, মাত্রাযুক্ত বর্ণের সংখ্যা হচ্ছে 40টি, পূর্ণমাত্রা হচ্ছে পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে মাত্রাযুক্ত বর্ণ 40টি, পূর্ণমাত্রা হচ্ছে 32টি এবং অর্ধমাত্রা হচ্ছে 8টি। আচ্ছা, অর্ধমাত্রার সংখ্যা হচ্ছে 8টি, এই 8টি, তার মধ্যে স্বরবর্ণ আছে 1টি, ব্যঞ্জন বর্ণ আছে 7টি, মাত্রাহীন বর্ণ আছে 10টি, স্বরবর্ণ হচ্ছে 4টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 6টি। এই জায়গায় ভালো রয়েছে, মাত্রাযুক্ত বর্ণ হচ্ছে 7টি, 7 স্বরবর্ণের ব্যঞ্জন বর্ণের মাত্রাযুক্ত বক্তা হচ্ছে 26, 7 মানে 33টি। বাংলা বর্ণমালার মাত্রাযুক্ত বর্ণ হচ্ছে 32টি, 40টি, 32 8 দুটো যোগ করলে 40, আর হচ্ছে 4 6 10। আচ্ছা, কোন বর্ণে 6টি মাত্রা বর্ণ 6টি মাত্রাহীন বর্ণ রয়েছে? এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণে। অক্ষর। আচ্ছা, অক্ষর ব্যঞ্জন স্বরান্তর অক্ষর 2 প্রকার, একটা হলো স্বরান্ত অক্ষর, একটা হচ্ছে ব্যঞ্জনান্তর অক্ষর। স্বরান্ত অক্ষর যখন শব্দে যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে স্বরান্ত অক্ষর বলে। এবং যেমন এটা হচ্ছে ভাষা, এই শেষে আ একটা আছে, এই আ স্বরধ্বনি, কারণ এটা তাহলে স্বরান্তর অক্ষর। আর যে অক্ষর শেষে ব্যঞ্জন উচ্চারিত হয় তাকে ব্যঞ্জনান্তর অক্ষর বলে। যেমন শীতল, শি যোগ তল, শেষে আছে কি একটা ব্যঞ্জন শব্দ, ব্যঞ্জন অক্ষর, তার মানে এটা একটা ব্যঞ্জনাত্মক অক্ষর। সমাবর্তন শব্দটি কয়টি ভাগ আছে? সমাবর্তন কয়টি আছে বাবা? 4টি আছে। অনুশাসন শব্দ হচ্ছে অনুশাসন। স্বজন শব্দের শুদ্ধ উচ্চারণ হচ্ছে কি? স্বজন শব্দের শুদ্ধ উচ্চারণ হচ্ছে স্বজন। বন্ধন শব্দটির সঠিক অক্ষর বিন্যাস হচ্ছে বন্ধন। আচ্ছা, নাতিশীতোষ্ণ মোট অক্ষর আছে 7টি, নাতিশীতোষ্ণ 7টি আছে। আচ্ছা, এখন পড়বো আমরা বাক্য সংকোচন। অনুকরণ করার ইচ্ছা, অনুচিকিৎসা, অনুসন্ধান করার ইচ্ছা, অনুসন্ধিৎসা, ক্ষমা করার ইচ্ছা, তিতিক্ষা, অনুকরণ করতে ইচ্ছুক, অনুচিকিৎসু, জয় করার ইচ্ছা, জিজ্ঞাসা, জানার ইচ্ছা, জিজ্ঞাসা, ক্ষমা করার ইচ্ছা, চিকমিশা, গোপন করার ইচ্ছা, জুগুপ্সা, পাওয়ার ইচ্ছা, ঈর্ষা, পান করার ইচ্ছা, পিপাসা, প্রবেশ করার ইচ্ছা, বিবিক্ষা, ফলার ইচ্ছা, বলার ইচ্ছা, বিবক্ষা, বেঁচে থাকার ইচ্ছা, জীবিবিষা, দেখার ইচ্ছা, দিদিক্ষা, নিন্দা করার ইচ্ছা, জুগুপ্সা। এটা নিন্দা করার ইচ্ছা আর গোপন করার ইচ্ছা কিন্তু একই। মুক্তি লাভের ইচ্ছা, মুমুক্ষা, মুক্তি লাভের ইচ্ছুক, মুমুক্ষু, যুদ্ধ করার ইচ্ছা, জুগুপ্সা, ভ্রমণ করার ইচ্ছা, রিং সা, লাভ করার ইচ্ছা, লিপ্সা, বমি করার ইচ্ছা, বিমিষা, ভোজন করার ইচ্ছা, বুভুক্ষা, সৃষ্টি করার ইচ্ছা, শিক্ষা, হনন করার ইচ্ছা, হিংসা, জিজ্ঞাসা, হরণ করার ইচ্ছা, জিহির্ষা, গোপন করার ইচ্ছা, বিমূর্ষা। গোপন করার ইচ্ছাকে বলে, গোপন করা ইচ্ছাকে জুগুপ্সা বলা হয়। লাভ করার ইচ্ছাকে বলা হয় লিপ্সা। অনুকরণ করার ইচ্ছাকে এক কথা বলে অনুচিকিৎসা। বলার ইচ্ছাকে এক কথা হলে বিবক্ষা। প্রবেশ করার ইচ্ছাকে এক কথা বলে বিবিক্ষা। নিন্দা করার ইচ্ছা এর বাক্য সংজ্ঞা হচ্ছে জুগুপ্সা। আচ্ছা, আজীবন সধবা যে নারী চিরয়াময়ী, পুত্র হয়নি যে নারী, অপুত্র, কোনো সন্তান নেই, নিঃসন্তান, প্রিয় বাক্য বলে যে নারী, প্রিয়বদ্ধা, বিয়ে হয়নি যে নারী, অনরা, মৃত সন্তান প্রসব করে যে মৃতবর্ষা, সন্তান হয় না যে নারী, বন্ধা, স্বামী ও পুত্র নেই যার, অবিরাট, হিংসা নেই যে নারীর, অনুসয়া, একটি মাত্র সন্তান বা কাক বন্ধা, কখনো সূর্যের মুখ দেখেনি, অসূর্য স্পর্শা, নিজের স্বামী নিজে নির্বাচন করে, স্বয়ংবরা, পতিও নেই, পুত্রও নেই, অবিরা, বীর সন্তান প্রসব করে, বীরপুরুষরু, বিয়ের সম্প্রতি বিয়ে হয়েছে যে নারী, নরবরা, যে আর স্বামী বিদেশে অবস্থান করে, প্রসিত, ভরকৃকা, হাসি পবিত্র যে নারী, সুচিস্মিতা, যে হাসি পবিত্র যে নারী, সুচিস্মিতা, হাসি সুন্দর যে নারী, সুস্মিতা, প্রিয় বাক্য বলে যে নারী, প্রিয়বদ্ধা।
প্রিয়ং বদ্দা, যে নারীর স্বামী ও পুত্র নেই। বাক্য সংখ্যা হচ্ছে এটা হচ্ছে অবিরাম। এক কথায় প্রকাশ করুন, যে নারী হিংসা নেই। প্রিয় অনুসয়া, যে নারী হিংসা নেই সেটা হচ্ছে কি অনুসয়া। যে নারী সন্তান হয় না তাকে এক কথা কি বলে? বন্ধা। অবিনাশ বলতে হচ্ছে যে স্বামী এবং পুত্র একজন নেই, যিনি অনেক দেখেছেন, যিনি ভূয়দর্শী আর ইতিহাস বিষয়ে অভিজ্ঞ। খুবই জিনিস অভিজ্ঞ হচ্ছে ইতিহাসবেত্তা, আর যিনি রচনা করেন তাকে বলা হয় ঐতিহাসিক। যার কর্মে যাহার ক্লান্তি নেই, অক্লান্ত কর্মী অতিশয় দক্ষ। কর্মর গাছে উঠতে পটু যে গেছ, ছন্দে নিপুণ যিনি, ছান্দসিক ন্যায়শাস্ত্র জানেন যিনি, নৈয়ায়িক ব্যাকরণ অধ্যয়ন করেন যিনি, ব্যাকরণবিদ, দুই হাতের সমান চলে যে সব্যসাচী। অনেক অভিজ্ঞতা আছে যার বহুদর্শী। আপনাকে পণ্ডিত মনে করে যে পণ্ডিত মান্য। 80 থেকে 90 বছর বয়সী, অশীতিপর, কোনো কিছু থেকেই ভয় নেই যার, অকুত ভয়, প্রতিষ্ঠা লাভ করেছেন যে, লব্ধ প্রতিষ্ঠিত। তারপরে প্রজন্ম স্মরণ করে যে, জাতিস্ময় মর, বক্তৃতা জানে পটু, বাঙ্গি ব্যাকরণের ভালো জানেন যিনি, বৈয়াকরণ শোনা মাত্র স্মরণ রাখতে পারে, স্মৃতিধর, স্মৃতির ছাত্র জানেন যে স্নাতক। বাক্য সুন্দর গুণ, শোনা মাত্র স্মরণ রাখতে যে সেটা হচ্ছে স্মৃতিধর। এক কথার ইতিহাস রচনা করেন যিনি, ঐতিহাসিক। যার কোনো কিছু ভয় নেই এক কথা প্রকাশ করে হচ্ছে অকুত ভয়, বহু দেখেছে যে এক কথা হচ্ছে ভূয়দর্শী। ছন্দে নিপুণ যিনি, এক কথা যে ছান্দসিক। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি হচ্ছে ইতিহাসবেত্তা। যিনি বিদ্যা লাভ করেছেন কৃতবিদ্যা। অবিবাহিত জ্যেষ্ঠের বর্তমানে কনিষ্ঠের বিয়ে পরিবেদন। স্ত্রীর বশীভূত ত্রয়ীণ বিয়ে করেছেন যে পুরুষ, কৃতদার, জীবনে বিবাহ করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ, চিরকুমার। স্ত্রী প্রবাসে থাকে যে স্বামী সেটা হচ্ছে প্রসিত পত্রিক বা প্রসিত ভার্যা। যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে বলে প্রসিত পত্রিক। জ্যেষ্ঠের বর্তমানে কনিষ্ঠের বিয়ে এক শব্দ বলে পরিবেদন। প্রাণী, বিভিন্ন প্রাণীর ডাক বিষয়ক সংগঠন। ময়ূরের ডাক ক্রেকা, রাজহাঁসের ডাক কেঙ্কার, সিংহের ডাক নাদ, হাতির ডাক বৃহতি, ঘোড়া বা অশ্বের ডাক হিরসা, পাখির বা বিহঙ্গের ডাক প্রয়োজন, বাঘের ডাক গর্জন, ব্যাঙের ডাক মক মক। হাতির ডাক এটা হচ্ছে হাতির ডাক হচ্ছে বৃহতি, হাতির ডাক বৃহতি, মক মক হলো ব্যাঙের ডাক। এক কথায় প্রকাশ করে পাখির ডাক হচ্ছে ক্রোজন। অব্যক্ত মধুর ধ্বনি কলতান, অলঙ্কারের ধ্বনি নিঞ্জন, কর্কক ধ্বনি হচ্ছে ক্রেঙ্কার, গম্ভীর ধ্বনি হচ্ছে মন্দ্র, ধনুকের ধ্বনি হচ্ছে টঙ্কার, নুপুরের ধ্বনি হচ্ছে নিক্ষণ, বীরের ধ্বনি হচ্ছে গর্জন, মেঘের ধ্বনি হচ্ছে জিমূর্তেন্দ্র, শুকনো পাতার ধ্বনি হচ্ছে, শুকনো পাতার শব্দ হচ্ছে মর্মর। এক কথায় প্রশ্ন, নুপুরের ধ্বনি হচ্ছে নিক্ষুণ, নুপুরের ধ্বনি হচ্ছে নিক্ষু, টঙ্কা হচ্ছে এটা হচ্ছে ধনুকের ধ্বনি। অতিক্রম করে না যা অতিক্রম অনুমান করা যায় না, যা অনুমেয় দমন করা যায় না, অদম্য দেখা যায় না, যা অদৃশ্য দেখা যায় না, এমন অদেয় নির্ণয় করা যায় না, যা অনির্ণয় প্রমাণ করা যায় না, যা অপ্রমেয় বলা উচিত নয়, অকথ্য কোনোভাবে নির্ধারণ করা যায় না, অনিবার্য কোনো উপায় নেই, যার নিরুপায় কোনোভাবে নির্ধারণ করা যায় না, অনিবার্য গমন করা যায় না, দেখায় অগম্য ভাষায় প্রকাশ করা যায় না, অনিবার্যনীয় মূল্য দিয়ে বিচার করা যায় না, যা অমূল্য লঙ্ঘন করা যায় না, যা অলঙ্ঘন উচ্চারণ করা যায় না, যা অনুচার্য, যার কিছু নেই এক কথায় হচ্ছে যার কিছু নেই তার হচ্ছে অসংবিত, যার কিছু নেই তার হচ্ছে অসংবিত। সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় না এমন একটি শব্দকে প্রকাশ করা হচ্ছে এটা হচ্ছে অসমর্থিত, এটা হচ্ছে আকিঞ্চন, যার কিছু নেই তাকে হলে আকিঞ্চন, হচ্ছে অসম্পূর্ণ, সম্পূর্ণ বিবেচনা করা যায় না এমন হচ্ছে অসম্পূর্ণ, যার কোনো উপায় নেই এক কথায় হলে হচ্ছে নিরুপায়। যার বসস্থান নেই তার হচ্ছে অনিকেতন, যার বসস্থান নেই সেটা হচ্ছে অনিকেতন, কোনোভাবে যা নির্বারণ করা যায় না, অনির্বাণ, যাকে ভাষায় প্রকাশ করা যায় তাকে একবার বলে অনির্বাচনীয়, যাকে ভাষায় প্রকাশ করা যায় এক কথায় কি বলে অনির্বাচনীয়। অধ্যয়ন করা কষ্টসাধ্য, দুরধ্যায়, অর্জন করা কষ্টসাধ্য, কষ্টার্জিত, গমন করা কষ্টসাধ্য, দুর্গম,
জয় করা কষ্টসাধ্য, দুর্জয় অতিক্রম করা কষ্টসাধ্য, দুরতিক্রম্য, নিবারণ করা কষ্টসাধ্য, দুর্নিবার, নিবারণ করা কষ্টসাধ্য, দুর্নিবার, লাভ করা কষ্টসাধ্য, দুর্লভ, দমন করা কষ্টসাধ্য, যা দমনীয়, বধ করা সহজ নয়, যাকে দুর্বদ্ধ, উত্তীর্ণ হওয়া অসাধ্য, দুরস্তর, যাহা কষ্টে নিবারণ করা যায় না, দুর্নিবার, 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 হ্যাঁ দুর্নিবার, ঠিক আছে। অক্কা পাওয়া, মারা যাওয়া, অকালে বদলা, অপ্রত্যাশিত বাধা, অথৈ জল, ভীষণ বিপদ, অন্ধকার দেখা, হতবুদ্ধি, অন্ধ, অন্ধি সন্ধি, ষড়যন্ত্র, অপোষগণ্ড, অপ্রাপ্ত বয়স্ক, অন্যরোদন, নিষ্ফল আবেদন, অরষ্ট রম্বা মানে ফাঁকি দেওয়া, অকুল কুম্মাণ্ড, অকর্মা, অগস্ত যাত্রা, শেষ বিদায়, অন্তর্টিপুনি, গোপন ব্যথা, অন্ধের দৃষ্টি একমাত্র অবলম্বন, অন্ধের দৃষ্টি একমাত্র অবলম্বন, অবরে সবরে কালে ভাদ্রে, অমাবস্যা চাঁদ, দুর্লভ বস্তু, অযতন, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। অমাবস্যা চাঁদ আর অর্ধচন্দ্র, বাঁকা গলা ধাক্কা দেওয়া, অহিনকুল মানে চরম শত্রুতা, অন্ধকার দেখা মানে কি, অন্ধকার দেখা, হতবুদ্ধি হয়ে যাওয়া, অন্ধকার দেখা মানে হতবুদ্ধি। অথৈ জল শব্দের বাঘ ধরা হচ্ছে ভীষণ বিপদ, অথৈ দল হাবুড়ু খাচ্ছে, ঘাস কুসুম, অবাস্তব কল্পনা, আকাশের চাঁদ পাওয়া, হাতে পাওয়া, দুর্লভ বস্তুর প্রাপ্তি, আকাশের চাঁদ যখন হাতে পাওয়া সেখানে হচ্ছে দুর্লভ বস্তি পাওয়া, আকাশে তোলা, অতিরিক্ত প্রশংসা করা, আগরুম বাগরুম, অর্থহীন কথা, আগুন ফুলে কলা গাছ হওয়া, হঠাৎ ধনী হয়ে যাওয়া, অট্টভোর মানে সারাদিন রাত আদায় কাজ করা মানে শত্রুতা, দুধে মিশা, লাভ নাই, আল্লাহ ভোলা, সাদা সিদ্ধে, আমরা কাটেন ঠিকই, অবধারিত, আকাশ পাতার প্রচুর ব্যবধান, আকাশ ভেঙে পড়া, ভীষণ বিপদে পড়া, আক্কেল সেনামের নির্বুদ্ধিতার দণ্ড, অট কপালে হতভাগ্য, 18 মাসের বছর, কুড়ে স্বভাব, আতে ঘা, মনে কষ্ট, আধিক্যতা, নেকামি, আমরা কাছে ঠিকই তোষামত করা, আষাঢ়ে গল্প, খুশগুলি গল্প, আট কপালে মানে কি হতভাগ্য, আমরা কাছে ডেকি মানে অপদার্থ, আমরা হতভাগ্য, আট কপালে হতভাগ্য, আমরা কাছে ডেকি হচ্ছে অপদার্থ, আধিক্যতা বাগদারিটির অর্থ হচ্ছে নেকামি করা, আকাশ ভেঙে পড়া হচ্ছে হঠাৎ বিপদ দেখা, নিজে গুণে ভাগ্য, এটা হচ্ছে উড়নচণ্ডী, 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 সরি উড়নচণ্ডী, আট কপালে, সরি আট কপালে, আট কপালে, আট কপালে, আট কপালে, আতে ঘা মানে কি মনে কষ্ট, ইতর বিশেষ, ভেদাভেদ, ইতর বিশেষ হচ্ছে কি ভেদাভেদ, উজানের কই, অসহজলভ্য, উড়নচণ্ডী, অমৃতবয়ী, 19 কোটি 64 প্রায় অসম্পূর্ণ, উনপাজুরে মানে হতভাগ্য, ইঁদুর কপালে মানে মন্দভাগ, উত্তম পুরুষ মানে প্রহার, উল্লু খাগড়া, দুর্বল ও ব্যক্তিত্বহীন, 49 বায়ু পাগলামি, উড়না জাল মানে মাকড়াসার জাল, উন্না বাজারে বাংলাতে অর্থ হচ্ছে হতভাগ্য, বাগদাটি দুর্বল অর্থ প্রকাশ করে, উড়ন বাজারে বাগদাটির নির্ণয় হচ্ছে উড়নচণ্ডী, উড়নচণ্ডী মানে উড়নচণ্ডী মানে চালাক না মূর্খ, উড়নচণ্ডী, অমৃত ব্যয়, অমৃত ব্যয়, অমৃত ব্যয়, উড়নচণ্ডী মানে কি অমৃত ব্যয়, উড়নচণ্ডী মানে অমৃত, উড়না জাল মানে হচ্ছে, উড়না জাল মানে মাকড়াসার জাল, ইতিহাস, ইতিকথা মানে ইতিহাস। আচ্ছা, বাগধারা, এক ঘুরে মাথা মুড়ানো, একই প্রকৃতির লোক, এক চোখা মানে পক্ষপাত দৃষ্ট, ওজন বুঝে চলা মানে সত্য সম্মান রক্ষা করা, একাদশ বৃহস্পতি সৌভাগ্যের বিষয়ে এসপার ওসপার মীমাংসা ওষুধ দ্বারা সংক্রিয় করা, বাগধারা হচ্ছে এক চোখা, এক চোখা, এক চোখা শব্দের অর্থ হচ্ছে পক্ষপাত দৃষ্ট, সৌভাগ্যের বিষয় কথাটি হচ্ছে একাদশী বৃহস্পতি, একাদশী বৃহস্পতি হচ্ছে সৌভাগ্যের বিষয়, ক অক্ষর গোমাংস, অশিক্ষিত ব্যক্তি, কপালে হাত দেওয়া, ভাগ্যের দোহাই দেওয়া, হাতা কথা তুবড়ি, বাচালতা, গড়ি কাঠ গোনা, নিশ্চেষ্ট হয়ে বসে থাকা, কাক নিন্দা মানে অগভীর সতর্ক নিন্দা, কান কাটা মানে নির্লজ্জ, কানে তোলা মানে উত্থাপন করা, খাপুড়ে বাবু ভণ্ড, কিপ মণ্ডপ মানে সিংকর্ণ মোনা ব্যক্তি, ফুল কাঠের আগুন মানে তীব্র জ্বালা, কেচে কুণ্ডস মানে নতুন করে আরম্ভ করা, কেবলা হাকিম মানে অনভিজ্ঞ, কলা ব্যাং মানে বাঘ সর্বস্ব, কচু বনের কালাচাঁদ, অপদার্থ কথায় চিড়া ভিজানো, ফাঁকা আওয়াজে আদায়, কলির সন্ধ্যা, দুঃখের সূচনা, কংস মামা, নির্মম আত্মীয়, কাক ভুসুডি, দীর্ঘায়ু ব্যক্তি, কান পাতলা, প্রবাস প্রবণ, কান ভারী করা, কুপরামর্শ দেওয়া, কাষ্ট হাসি, শুকনা হাসি, কুবেরের ভান্ডার, অপ্রন্ত ঐশ্বর্য, কেউ কাটা মানে নগণ্য ব্যক্তি, কেদে দুরন্ত, পারিপাটি, কই মাছের যেমন দীর্ঘজীবী, ভাগ্যের দোহাই দেওয়া, বাগদাটির অর্থ কি
এটা হচ্ছে ভাগ্যের দোহাই দেওয়া, ভাগ্যের দোহাই দেওয়া হচ্ছে হাত কপালে হাত দেওয়া, ভাগ্যের দোহাই দেওয়া অর্থ হচ্ছে কপালে হাত দেওয়া। সঠিক অর্থ কোনটি? ক অক্ষর গোমাংস, এটা হচ্ছে অশিক্ষিত ব্যক্তি। কুল কাঠের আগুল, এটা হচ্ছে তীব্র জ্বালা। কোন কাঠের আগুল মানে তীব্র জ্বালা। কেচ গন্ডুসর বাগদার্থী অর্থ হচ্ছে নতুন করে আরম্ভ করা। কেচ গন্ডুসর মানে নতুন করে আরম্ভ করা। কচু বনের কালাচাঁদ বাগদার্থী অর্থ হচ্ছে অপদার্থ। কচু বনের কালাচাঁদ মানে অপদার্থ। কুল কাঠের আগুন মানে তীব্র জ্বালা। কচু বনের কালাচাঁদ মানে অপদার্থ। কাঁচা ঢিলা মানে হচ্ছে কাঁচা ঢিলা বলতে বোঝায় হচ্ছে অসাবধান। কাঁচা ঢিলা মানে অসাবধান। খণ্ড প্রলয় ছোট খাটো ঝগড়া, খড়ম পায়ে দিয়ে গঙ্গা পার, অসম্ভব কাজে উদ্বেগ, খিচুড়ি পাকানো, বিশৃঙ্খলা সৃষ্টি করা। ক্ষয়ের কাজ চমৎকারী, খাসা লোকের প্রজা, খুব অনুগত ব্যক্তি, খোদার খাসি, ভাবনা চিন্তাহীন। খোদার খাসি হচ্ছে ভাবনা চিন্তাহীন, খিচুড়ি পাকানো, বিশৃঙ্খলা সৃষ্টি করা। গড্ডালিকা প্রবাহ অন্ধ অনুসরণ, গভীর জলের মাছ, যার অনেক বুদ্ধি আছে, গাছ পাথর, হিসাব নিকাশ, গুড়ে বালি, আশাই নৈরাশ্য, গোবরে পদ্ম ফুল, গোপ খেজুরে মানে নিতান্ত অলস, গোল্লায় যাওয়া মানে নষ্ট হওয়া, গণেশ উল্টানো উঠে যাওয়া, গরু মেরে যোদ্ধা দান, বড় ক্ষতি সামান্য ক্ষতিপূরণ, গায়ে পড়া অযাচিত, গোকুলে সার, নির্মা ও ভাব ঘুরে, গোবর গণেশ, মূর্খ চন্দ্র, গোবর গণেশ মানে কি মূর্খ, গৌরচন্দ্রিকা মানে ভূমিকা, গোড়ায় গলত মানে শুরুতেই ভুল। গড্ডালিকা প্রবাহ মানে অন্ধ অনুকরণ। বাগদারা অধীনে গোবর গণেশ মানে মূর্খ লোক। গায়ে পড়া মানে অযাচিত, গায়ে পড়া মানে অযাচিত। গোপ খেজুরা বলতে গোপ খেজুরে প্রকৃতি অলস লোক। প্রকৃত কি লোক বাবা? অলস লোক। ঘটিরা মানে অযোগ্য। গরু পোড়া ঘর, বেদনার অভিজ্ঞতা, ঘরের শত্রু বিভূষণ, যে ঘরে বিবাদ করে। ঘণ্টা গরুর মানে অকর্ম লোক। ঘটে মারা মানে অতি বুদ্ধি। ঘোড়া রোগ মানে সাধিত বাসনা। ঘাটের মরা মানে হচ্ছে ঘাটের মরা মানে অতি বুদ্ধি, অতিবিদ্ধ। ঘাটের মরা মানে অতিবিদ্ধ, ঘাটে মরা মানে অতিবিদ্ধ। ঘটিনাম গন্ধ অর্থ হচ্ছে ঘটিনাম মানে অযোগ্য, ঘটিনাম মানে অযোগ্য। গিরিসংকট মানে হচ্ছে পার্বত্যের বধুরতা, গিরিসংকট মানে পার্বত্যের বধুরতা। সমার্থক শব্দ অগ্নের সমার্থক অনল, অনল আগুন, কুহানু দহন, পাবক বহি, বিভাসুক বৈশানো, শিখা, সর্বভুক, সর্বসূচি, হুদাসন প্রভৃতি। সর্বভুক শব্দের অর্থ হচ্ছে আগুন। এর সমর্থক শব্দ নয়, পাবন, তারপরে সর্বসূচি, প্রজ্বলিত নয়, তার মানে এটাই। কোন দুটি সমর্থক শব্দ? সেটা হচ্ছে কুষাণু, পাবক, বাড়ি, সুধাকর, না, এটা হচ্ছে কুষাণু আর পাবক। আগুনের সমর্থক শব্দ কোনটি? আগুন মানে অনল, অন্ধকার, আধার, আন্ধার, তমস, তমগ্র, তমিগ্রা, তিমির। আকাশ শব্দ হচ্ছে অন্তরক্ষ, অম্বর, আসমান, গগ, খগ, গণ, নভমণ্ডল, বোম। কোনটি আকাশ শব্দের সমার্থক শব্দ নয়? অম্বর, গগন, হিমাংশু, বোম। বোম হচ্ছে আকাশ শব্দের অর্থ না, আকাশ শব্দের অর্থ তো বোমই তো আকাশ। হিমাংশু লয়, আকাশ হতে হিমাংশু বলতে চাঁদ বোঝায় এখানে। অম্বর শব্দের অর্থ হচ্ছে আকাশ। আকাশ শব্দের প্রতি শব্দ যেগুলো হচ্ছে অলোক, বোম, অতিরিক্ত শূন্য, বোম অতিরিক্ত শূন্য, এটা হচ্ছে গ। কোনটি আকাশ শব্দের সমার্থক শব্দ নয়? গগন, হিমাংশু হচ্ছে চাঁদ। আলো বলতে আলো কিরণ, আলোক হচ্ছে আলো কিরণ, জ্যোতি, দীপ্তি, প্রভা, এটা হচ্ছে আলো শব্দটি প্রতি শব্দ নয়। ভাতি, ময়ূক রওশন, এটা হচ্ছে তমিগ্র। ইচ্ছা, অভিপ্রায়, অভিরুচি, অভিলাষ, আকাঙ্ক্ষা, অগ্রহ, ইচ্ছা, কামনা, বাঞ্ছনা, বাসনা, স্পহা প্রভৃতি। এটা হচ্ছে অন্তজা, তনয়া, দহিতা, দুলালী, নন্দিনী, পুত্রী, মেয়ে, শ্রুতি ইত্যাদি। যদি কোনো শব্দের সমর্থক হয় জয় সমার্থক, এটা হচ্ছে ললনা, আত্মজা, বলা, এটা হচ্ছে আত্মজা। নন্দিনের প্রতি শব্দ হচ্ছে তনয়া। কপাল, অদৃষ্ট, অলেখ, নিয়তি, ভাগ্য, ভালো, ললাট প্রভৃতি। কোকিল হচ্ছে অন্নপৃষ্ঠ, পিঠ, তারপরে হচ্ছে কলকণ্ঠ, পরাভৃত, বসন্ত দূত প্রভৃতি। কোকিল এর প্রতি শব্দ কোনটি? হচ্ছে কণ্ঠ, কলকণ্ঠ।
কোকিল সমার্থক শব্দ কোনটি? কোকিলের সমার্থক শব্দ কোনটি? এটা হচ্ছে পিক। পিক মানে কোকিলের সমার্থক শব্দ। পরাবৃত্ত শব্দের অর্থ হচ্ছে কোকিল। পরাবৃত্ত শব্দ অর্থ হচ্ছে ঘড়ি। ঘোড়া, গাভীর, গো, ধেনু প্রভৃতি। ঘোড়া, অশ্ব, ঘটক, তুরক, তুরঙ্গ, তুরঙ্গম, বাজি, হয় প্রভৃতি। অশ্ব শব্দের প্রতিশব্দ নয় কোনটি? বিভা। বিভা, বিভা। অশ্ব শব্দের প্রতিশব্দ নয় কোনটি? এটা হচ্ছে বিভা। ঘোড়া, ঘটক, বাজি এগুলি ঠিক আছে। নিচের কোনটি সমার্থক দৃষ্টান্ত? নিচের কোনটি জোড়া সমার্থক শব্দ বিশিষ্ট? হয় আর বাজি হচ্ছে ঘোড়া। কোনটি সমার্থক শব্দ গুচ্ছ? নয়। অশ্ব হয় মাতঙ্গ শব্দ গুচ্ছ নয়। রূপ, আকার কোনটি সমার্থক গুচ্ছ নয়? হচ্ছে অশ্ব হয় মাতঙ্গ শব্দগুচ্ছ নয়, এটা হচ্ছে তুরঙ্গ। ঘর শব্দ হচ্ছে আবাসয়, আলয়, আশ্রয়, গৃহ, নিকেতন, নিবাস, নিলয়, বাটি, বাড়ি, বাসস্থান, ভ্রমণ, সনদ প্রভৃতি। কোনটি প্রতিশব্দ নয়? আঘাত, ধাম, নিকেতন। অনিল, অনিল কি রে বাবা? অনিল কি? অনিল লয়, অনিল নয়। কোনটি নিকেতনের প্রতিশব্দ? নিকেতনের প্রতিশব্দ হচ্ছে বাটি, বাটি। নিকেতনের প্রতিশব্দ হচ্ছে বাটি, সরি নিবিড়, নিবিড় প্রতিশব্দ নয়। নিবিড়, আকার, গৃহ এটা হচ্ছে নিকেতনের প্রতিশব্দ নিবিড়। কোনটি গৃহের প্রতিশব্দ নয়? এটা হচ্ছে নিবিড়, নিবিড়, নিবিড়। চক্ষু, আঁখি, আঁখি চোখ, দর্শনেন্দ্রিয়, নয়ন, নেত্র, স্বচন প্রভৃতি। নেত্র শব্দের সমর্থন হচ্ছে কি? চোখ, চোখ, নেত্র, নেত্র। আঁখি, অক্ষি, আঁখি, চন্দ্র, দর্শনেন্দ্রিয়, নয়ন, নেত্র, নচন প্রভৃতি। চাঁদ, ইন্দু, চন্দ্রমা, চাঁদ, নিশাকর, বিধু, মৃগাঙ্ক, রজনীকান্ত, শশধর, শশী, সুজা, সুধাংশু, শশাঙ্ক, সুধাকর, সুধাংশু, সম, হিমাংশু, হিমাংশু প্রভৃতি। চাঁদের সমার্থক শব্দ কোনটি? এটা হচ্ছে চন্দ্রিকা, চাঁদিনী, কৌমুদী, নিশা, নিশা, নিশাপতি। এটা হচ্ছে নিশাপতি, নিশাপতি। চাঁদ শব্দের সমার্থক শব্দ, চাঁদ শব্দের সমার্থক হচ্ছে বিধু, বিধু। চাঁদ শব্দের সমার্থক হচ্ছে বিধু। চাঁদ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিধু, বিধু, বিধু। মৃগাঙ্ক শব্দটি হলো অর্থ হলো চন্দ্র, চন্দ্র। কোনটি চাঁদের সমার্থক শব্দ নয়? হচ্ছে রাকেশ, ইন্দু, তুরক, বিদু, 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 বিদুত, তুরক। আচ্ছা, এটা হচ্ছে 5। 5-এর হচ্ছে তুরক হচ্ছে চাঁদের বিভিন্ন শব্দ সমার্থক। শশাঙ্কের সমার্থক শব্দ কোনটি? শশাঙ্ক মানে সরি চাঁদ। শশাঙ্ক মানে কত? চাঁদ। শব্দের প্রতিশব্দ হচ্ছে চন্দ্র। আজকে মানে আমাদের এখানে শেষ। আল্লাহ হাফেজ।